হ্যান্ডসাম রে। রুশি রুমে ঢুকে দেখলো পুতুল শুয়ে আছে। রুশি তো তখন ফোনে ডুবে আছে, রিলস দেখছে। রুশি আবারও বলে উঠল, কি রে আমার হবু বোন জিম্মা, কি খবর তোর? রুশি হেসে বলে উঠল, তবে মনোযোগ মোবাইল স্ক্রিনে। পুতুল কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো রুশিকে, আরে কি দেখছিস? এত মগ্ন হয়ে আছিস যে, দেখা করতে এসেও যেন ফোন ছাড়ছিস না। আর ঠিক তখনই রুশির কিছু একটা জরুরি কাজ মনে পড়ে যায়। ফলে বলে উঠল, ও শিট, ক্যাসপারকে সাহায্য করতে গিয়ে ভুলেই গেছি। আমাকে এখনই নিচে যেতে হবে। তোর হাত খালি আছে তো? ধর তো ফোনটা, আমি এখনই আসছি। রুশি ফোনটা পুতুলের হাতে ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে চলে গেল। পুতুল তো আগের থেকেও কৌতূহল হচ্ছিল। পুতুল আর দেরি না করে রুশির ফোনটা অন করলো। তখনও ফোনের স্ক্রিনে সেই কোরিয়ান ছেলেদের খালি গায়ে রিলসগুলো ভাসছে। পুতুলের চোখ তো বড় বড় হয়ে যায় তা দেখে। পুতুল জীবনেও এরকম দৃশ্য দেখেনি। আর ঠিক তখনই দরজা ঠেলে রওশাদ পুতুলের জন্য গ্লাসে করে দুধ আর কিছু বাদাম নিয়ে রুমে প্রবেশ করে। রওশাদের হাতের ট্রে। এদিকে পুতুল এখনো তো ওই রিলসগুলো হাঁ করে দেখছে। সেটা দেখেই রওশাদ তো হতভম্ব হয়ে যায়। পুতুল রওশাদ এসেছে বুঝতে পেরে ভয়ে পেয়ে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ফোনটা অফ করে তারপর বালিশের নিচে লুকিয়ে ফেলে। তারপর জোরপূর্বক হাসি দিয়ে পেছনে ফিরে তাকায়। রওশাদ পুতুলের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ সরু, মুখে এক ফোঁটাও হাসি নেই। পুতুল তো ভয়ে মুখ বাচ্চাদের মতো কাচুমাচু করে রওশাদের দিকে তাকায়। একটু হলেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। পুতুল ভয়ে মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে রওশাদ ভুল বুঝছে। তবে রওশাদ সেদিকে পাত্তা না দিয়ে পুতুলের দিকে একইভাবে তাকিয়ে রইল। পরক্ষণে খাবারগুলো নিয়ে পুতুলের সামনে বসে গেল। তা দেখে পুতুল কিছু বলার চেষ্টা করলেও রওশাদের তাকানো দেখে ভয় চুপসে যায়। রওশাদ কোনো কথা না বলে পুতুলকে খাবারগুলো খাওয়ানো শুরু করে। দুধ আর বাদাম খাইয়ে দেওয়ার সময় পুতুল তখনও রওশাদের দিকে ঠোঁট ফুলিয়ে তাকিয়ে আছে। তবে রওশাদ সেদিকে পাত্তা না দিয়ে সেখান থেকে খালি গ্লাস আর ট্রে নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে রওশাদ একবারও পুতুলের দিকে ঘুরে তাকায় না বা কোনো কথা বলে না। পুতুল তো অবাক হয়ে তাকিয়ে রইল। পুতুল হাড়ে হাড়ে টের পাচ্ছে রওশাদ কিছু একটা করতে চলেছে। দেখেই বোঝা যাচ্ছে খুবই রেগে গেছে রওশাদ। কিন্তু রওশাদ কি করবে? রাত 12টা। জায়েদ তখন নিজের রুমে বিছানায় আরামসে ঘুমাচ্ছিল। সারাদিনে ঘোরাঘুরি পর সে এখন গভীর বিশ্রামে। অন্যদিকে ক্যাশপার সেই রাতে জায়েদের পাশে শুয়ে রুশির করা অপমানের কথা চিন্তা করছে। রুশির সেই জাংকুকের বাথরুম বাস উপমাটা ক্যাশপারকে মারাত্মকভাবে আঘাত এনেছে। ক্যাশপার কিছুতেই ঘুমাতে পারছিল না। ক্যাশপার এপাশে শুয়ে থাকা জায়েদকে দেখল। জায়েদ তখনও সম্পূর্ণ বেহুশ হয়ে ঘুমে মগ্ন। ক্যাশপার হঠাৎ জায়েদকে জোর করে ছাকাতে শুরু করলো। জায়েদ, ওই ওঠ, ওঠ বলছি, ওঠ না। জায়েদ ধরপড় করে ঘুম থেকে উঠে যায়। তবে জায়েদের চোখে তখনও ঘুমে ঢুলঢুলো। জায়েদ বুঝতে পারল না ভূমিকম্প হলো নাকি। জায়েদ তখন ধরপড়িয়ে ওঠে আচমকা বলে উঠল, কি কি হয়েছে? তুই একা কি করছিস ক্যাশপার? তোর মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে এইভাবে ঘুম ভাঙালি কেন? ক্যাশপার একটু ইতস্তত না করে জায়েদের দিকে ঝুঁকে এলো। ফিস ফিস করে বলল, ক্যাশপার, আমি একটা প্রশ্ন করতে চাই, এই জন্যই তোকে তুললাম। জায়েদ রাগ সামলাতে না পেরে কপাল চাপড়ে বলে উঠল, একটা প্রশ্নের জন্য তুই আমার এত আরামে ঘুমটা ভাঙালি? তো সব প্রশ্নের উত্তর কি দিনে আলো সহ্য করতে পারবে না নাকি? ক্যাশপার তখন বলল ডিসপারেট হয়ে, শোন শোন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জায়েদ ভ্রু কুঁচকে ফেলে বলে উঠল, আচ্ছা বল শুনি, কি ইম্পর্টেন্ট প্রশ্ন? ক্যাশপার তখন বলে উঠল, প্রথমে মুরগির জন্ম হয়েছে নাকি ডিমের জন্ম? ক্যাশপারের এমন প্রশ্নে জায়েদ ভ্যাবাচোকা খেয়ে গেল। তারপর মাথা চুলকে বলল জায়েদ, ডিম আগে এসেছে। ক্যাশপার তখন বলে উঠল, আচ্ছা যদি ডিম আগে আসে তাহলে ওই ডিম পেড়েছিল কে? জায়েদও বলে উঠল, আরে ডিমই আগে এসেছে, বললাম তো তোকে। ক্যাশপার তবুও বলে উঠল, আচ্ছা যদি ডিম আগে এসে থাকে তাহলে মুরগি কোথা থেকে আসলো? আমার প্রশ্ন হলো, ওই ডিমটা পারলোটাকে? জায়েদ এবার নিজের জং ধরা ব্রেনটাকে কাজে লাগাতে যাবে, ঠিক তখনই ওর নজরে যায় ঘড়ির দিকে। 1টা বাজে। বিষয়টা বুঝতে পেরে জায়েদ রাগে কটমট করে ক্যাশপারকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলে উঠল, শালা তোর শ্বশুর ডিম পেড়েছিল। ক্যাশপার তখন বলে উঠল, ও আচ্ছা,
তা না হয় বুঝলাম, কিন্তু তুই আমাকে কিক মারলি কেন? প্রতিউত্তরে জায়েদ দাঁত কটমট করে বলে উঠল ক্যাশপারকে, রাত 1টার সময় এসব ফালতু কথা বললে তোকে লাথি মারবো নাকি আদর করব? তখনই ক্যাশপার নাক মুখ কুঁচকে বলে উঠল, ছি, তোর থেকে আদর কে নেবে? আদর তো আমি আমার বইয়ের থেকে নেব। কথাটা বলতে বলতে ক্যাশপার কোমর ধরে উঠে দাঁড়ালো। রওশাদ পুতুলকে খাবার খাইয়ে দিয়ে রাগে চুপচাপ চলে গেছে। এই চিন্তা করতে করতে পুতুল কখন যে ঘুমিয়ে গেছে তা পুতুলের খেয়াল নেই। পুতুলের মনে তখনও ভয়, রওশাদ কি করবে? রুমটা তখনও অন্ধকারাচ্ছন্নে আবদ্ধ, বাইরে টিম টিম করে আলো জ্বলছে। রওশাদ নিচে গিয়ে টের রেখে এসেছিল, কিন্তু স্বাভাবিকভাবে রুমে ফেরেনি আর। রওশাদ পাশের রুমে পুতুল ঘুমিয়ে যাওয়ার অপেক্ষায় ছিল এতক্ষণ। বেশ মিনিট 15 পর রওশাদ সন্তর্পণে বেলকনি টপকে ভিতরে চলে আসে। তখনও রওশাদের মুখটা ছিল গম্ভীর, মুখে এক ফোঁটাও হাসি নেই। সেই যে রাগী দৃষ্টি যা কিছুক্ষণ আগে পুতুলকে ভীত করেছিল। রওশাদ যেন এখন কঠোর রাজা। রওশাদ একদম নিঃশব্দে এগিয়ে এসে বিছানায় পাশে দাঁড়ালো। অন্ধকারেও পুতুলের মুখটা স্পষ্ট দেখাচ্ছিল। রওশাদ দেখল পুতুল একদম শান্তিতে ঘুমাচ্ছে, যেন কোনো দুশ্চিন্তাই নেই। রওশাদ আলতো করে পুতুলের কপালে হাত রাখে। রওশাদের ঠান্ডা স্পর্শে পুতুল ঘুমের মধ্যেও কেঁপে ওঠে। অন্ধকারে হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পুতুল চমকে ওঠে, ফলে দ্রুত উঠে বসতে চাইল, কিন্তু রওশাদ ওকে থামিয়ে দিল। রওশাদ তখন শীতল কণ্ঠস্বরে বলে উঠল পুতুলকে, চুপচাপ শুয়ে থাক, নড়বি না। রওশাদের এই অচেনা গম্ভীর স্বর শুনে পুতুলের বুকটা ধড়ফড় করে ওঠে। পুতুল বুঝতে পারল রওশাদের রাগ এখনো কমেনি, বরং আরো তীব্র হয়েছে। পুতুল তখন আমতা আমতা করেই বলে উঠল, আপনি আমাকে ভুল বুঝছেন। পুতুলের কথায় রওশাদ কোনো উত্তর দিল না। রওশাদ পুতুলের দিকে ঝুঁকে আলতো করে বালিশের তলা থেকে রুশির মোবাইল ফোনটি বের করল। তারপর সেই ফোনটি পুতুলের চোখের সামনে তুলে ধরল। পুতুল তো ভয়ে চোখ বড় বড় করে তাকালো সেদিকে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। রওশাদ সেই ফোনটা নিয়ে জানলা দিয়ে নিচে ফেলে দিল। তারপর ধীরে ধীরে পুতুলের পাশে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু পুতুলকে জড়িয়ে ধরল না। রওশাদ দেয়ালের দিকে মুখ করে সম্পূর্ণ নীরব এবং কঠিন হয়ে শুয়ে থাকে, ফলে পুতুলের ভয় আরো বেড়ে যায়। পুতুল জানে রওশাদের রাগ প্রকাশ পাওয়ার চেয়ে তার এই নীরবতা আর উপেক্ষা সবচেয়ে অনেক বেশি ভয়ানক। পুতুল রওশাদের দিকে ঘুরতে চাইল, কিন্তু রওশাদের কঠোর শরীর পুতুলকে সেই সুযোগটাই দিল না। পুতুল চোখ বন্ধ করে পাশে শুয়ে রইল, কষ্টে শরীর কাঁপছে, আর পুতুল অপেক্ষা করছে কখন এই নীরবতার বাঁধ ভাঙবে। রাত আরো গভীর হতে পুতুল গভীর ঘুমে তলিয়ে যায়। রওশাদ এবার পুতুলের দিকে ঘোরে, পুতুলকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে ফিস করে বলে উঠল, আজ কিছু বললাম না তোকে, তোর শরীর খারাপ বলে, কিন্তু কাল তোকে মজা দেখাবো, রেডি থাকিস জানেমন। রুশি কড়কড় চিল্লানোর আওয়াজে পুতুলের ঘুম ভাঙে। পাশ ফিরে দেখে রওশাদ নেই। রুশি নিজের ভাঙাচোরা ফোনটা হাতে নিয়ে মুখ কাচুমাচু করে পুতুলের সামনে দাঁড়িয়ে রেগে ফুলে ফেঁপে উঠছে। রুশি এবার রাগেই বলে উঠল পুতুলকে, আমার ফোনের এই অবস্থা হলো কি করে? কত কষ্ট করে মায়ের কাছ থেকে ফোনটা এনেছিলাম। ফোনের এই অবস্থা দেখলে একটাও মার মাটিতে পড়বে না, একটা ঝাড়ুরও বাড়ি নিচে পড়বে না। পুতুল কিছুক্ষণ ভাঙা ফোনটার দিকে তাকিয়ে থাকে। মনে পড়ে যায় কাল রাতের রওশাদ ফোনটা জানলা থেকে ফেলে দিয়েছিল। পুতুল একটু সংকোচ বোধ করে বলে উঠল রুশিকে, আমি ফোনটা ভাঙিনি রে। কিন্তু রুশি রাগী স্বরে বলে উঠল, সে যেই ভাঙুক না কেন, এখন আমি মাকে কি উত্তর দেব? রুশি ভ্যাঁ ভ্যাঁ করে নাকে কান্না জুড়ে দেয়। পুতুল রুশিকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, আরে চিন্তা করিস না, ওনাকে বলে তোর জন্য নতুন ফোন কিনে দেবো নে, এখন কান্না থামা। বলেই পুতুল উঠে ফ্রেশ হতে চলে যায়। রুশি এবার গিয়ে একটু শান্তি পায়। যাক, তাহলে মায়ের কাছে আর বকা শুনতে হবে না। ছাদে দাঁড়িয়ে সেজেল আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা কি জিনিস তা সেজেল কখনো উপলব্ধি করতেই পারেনি। তবে এমডিকে দেখে প্রথমে একটু সাময়িকভাবে গ্রাসিত হয়েছিল। সেটাকে ভালোবাসা নয় বরং আকর্ষণ বলে কথাটা বুঝতে পেরে সেজেল মুচকি হাসি দিয়ে একটু নড়েচড়ে ওঠে। তখনই পিছন থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর। জায়েদ তখন বলে উঠল, কিরে সচনাটা, এখানে একা একা কি করছিস? পেছনে তাকাতেই সেজেল জায়েদকে দেখে থমকে যায়। জায়েদ কেবল ঘুম থেকে উঠেছে,
একটা ট্রাউজার প্যান্ট আর হালকা সবুজ কালারের গেঞ্জি পরে, চুলগুলো বেশ এলোমেলো। জাহিদ ভ্রু কুচকে এগিয়ে আস্তে আস্তে বলে উঠল, কিরে কথা বলছিস না কেন? জাহিদের কথায় সেজেলের হুঁশ ফেরে। সেজেল চমকে উঠে বলে উঠল, আরে না কিছু না। প্রতি উত্তরে জাহিদ বলে উঠল, ও আচ্ছা।